পদত্যাগ যেটা আছে সেটা রিডান্ডেন্ট, অপ্রয়োজনীয়। তিনি যদি পার্লামেন্ট মেম্বার না থাকে, যেখানে কনস্টিটিউশন বলে দিচ্ছে তার স্পিকার পদ থাকবে না, তো সেখানে তড়িঘড়ি করে আবার তাকে বাতিল করার প্রয়োজনীয়তাটা কি? পার্লামেন্ট যদি ডিসলভ হয়ে যায় তবে তার পদ থাকবে না। সুতরাং যেটা করেছেন, তিনি পদত্যাগ করেছেন, এটা অপ্রয়োজনীয়, অকারণে করেছেন। স্পিকার পদত্যাগ করতে পারেন, সেই পদত্যাগটা করতে হবে যদি কিনা কোনো পার্লামেন্ট থাকে। এখানে যখন পার্লামেন্টটা ডিসলভ হয়ে গেছে, তখন সংবিধানের ৭৪(২) অনুচ্ছেদ মতে এখানে পদত্যাগের কিছু নাই, কারণ স্পিকারের পদ ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত পার্লামেন্ট থাকবে। এখানে যেহেতু পার্লামেন্ট ডিসলভ হয়ে গেছে, সুতরাং অনুচ্ছেদ 74(2) অনুযায়ী পদত্যাগ যেটা আছে সেটা রিডান্ডেন্ট, অপ্রয়োজনীয়। তবে প্রশ্ন হতে পারে যে সেক্ষেত্রে আরও সাংবিধানিক যে বিষয়গুলো আছে সেভাবে কীভাবে অনুষ্ঠিত হবে। সেখানে আমি আপনাদেরকে মনে করিয়ে দেব, যখন এরশাদ সাহেবের যখন পার্লামেন্ট ডিসলভ হয়ে যায় এরশাদ সাহেবের সময়, তখন এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। যখন বিএনপি 1990-তে ক্ষমতায় আসে, তখন যদি মনে করতে পারেন দেখবেন যে শামসুল হুদা সাহেব স্পিকার হিসেবে কাজ করেছিলেন এবং শামসুল হুদা বিগত পার্লামেন্টের স্পিকার ছিলেন। সেই একটাতেই তিনি প্রিসাইড করেছিলেন। সুতরাং তিনি যদি পার্লামেন্ট ডিসলভ হয়ে যাওয়ার পরও তিনি যে স্পিকার যিনি আছেন তার পদ থাকছে না, কিন্তু এবং তিনি যদি পদত্যাগ করে থাকে, পদত্যাগের প্রশ্ন নেই, কারণ তার আগেই তার পদ চলে গেছে। কিন্তু তিনি আইনের ফিকশন অনুযায়ী তিনি কন্টিনিউ করবেন এবং পরবর্তী পার্লামেন্ট যখন হবে সেই পার্লামেন্টের প্রথম সেশন তিনি প্রিসাইড করবেন। আর একটা সমস্যা, সাংবিধানিক একটা সমস্যার প্রশ্ন আসতে পারে। আর্টিকেল 54 অফ দ্য কনস্টিটিউশন বলে দেওয়া আছে, যদি রাষ্ট্রপতি যদি না থাকেন, যে কোনো কারণে না থাকেন, তবে ক্ষমতার স্পিকারের কাছে চলে যায়। এবং অনেকে অনেক রকম ইন্টারপ্রিটেশন দেয়, কিন্তু কোনো ইন্টারপ্রিটেশন হবে না, কারণ ইন্টারপ্রিটেশন সবসময় আসবে কোনো স্ট্যাটিউট থেকে, পার্লামেন্ট কর্তৃক যে আইনগুলো হয় তার বেসিসে, অথবা কনস্টিটিউশনের ভিতর থেকেই ইন্টারপ্রিটেশন বা ব্যাখ্যাগুলো আসবে। অনেকে বলতে পারেন এটা অন্য কারোর কাছে যাবে, ফর এক্সাম্পল ডেপুটি স্পিকারের কাছে যাবে, কি মাননীয় প্রধান বিচারপতির কাছে যাবে। এখানে আলোচনা এসেছে যে মাননীয় প্রধান বিচারপতির কাছে যাবে, কিন্তু কনস্টিটিউশন এরকম কোনো কিছু বলা নাই। 54-এ বলা আছে যদি রাষ্ট্রপতির যদি না থাকেন, তবে সেই ক্ষেত্রে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার, এবং যদি স্পিকার না থাকেন সেই ক্ষেত্রে ডেপুটি স্পিকার। কিন্তু আমাদের সংবিধান যেভাবে 3টা পিলারকে আলাদা করা হয়েছে, লেজিসলেশন এবং পার্লামেন্টকে, জুডিশিয়ারিকে এবং আইন বিভাগকে, এক্সিকিউটিভ, পার্লামেন্ট মানে আইন প্রণয়ন যারা করেন, এবং জুডিশিয়ারিকে যেভাবে ভাগ করা হয়েছে, সেপারেশন জুডিশিয়ারি, তাতে করে চিফ জাস্টিসের রাষ্ট্রীয় ক্ষমতা নেওয়ার কোনো বিষয় কোনো আইন অথবা সংবিধানে দেয়নি, এবং আইনও করলে হবে না, কারণ যে কোনো আইন যদি করা হয় যেটা সংবিধানের বেসিক পিলারের পরিপন্থী হয়, তো সেই ক্ষেত্রে সেই আইনও টিকবে না। সুতরাং স্পিকারের যে দায়িত্বটা আছে সেই দায়িত্ব তাকে করে দিতে হবে। আমি মনে করি যদি এরকম যদি সিচুয়েশন হয়, যদি প্রেসিডেন্ট না থাকেন, তখন কি হবে? তখন নিয়ম অনুযায়ী স্পিকারের কাছে যাবে। তবে সেখানে সমস্যা হতে পারে যে স্পিকার তো বলবেন যে পার্লামেন্ট ভেঙে যাওয়ার পর স্পিকার নেই 74(2)-তে, অথবা তিনি পদত্যাগ করেছেন। সেই ক্ষেত্রে বাই ফিকশন অফ ল তিনি কাজ চালিয়ে যাবেন। এটা যদি গৃহীত হয়েও থাকে যে তার পদত্যাগপত্র যদি গৃহীত হওয়ার প্রশ্নটা কোথায় আসছে? দুটো কাজের মধ্যে কোনটা কাজ, যে কাজটা আগে হবে? যদি পার্লামেন্ট না থাকে সেই কাজটা আগে হয়েছে, নাকি তিনি পদত্যাগটা আগে করেছেন না পরে করেছেন, সেটা বিচার্য। তো তিনি যদি পার্লামেন্ট মেম্বার না থাকে, যেখানে কনস্টিটিউশন বলে দিচ্ছে তার স্পিকার পদ থাকবে না, তো সেখানে তড়িঘড়ি করে আবার তাকে বাতিল করার প্রয়োজনীয়তাটা কি? এটা অতি উৎসাহিত একটা ব্যাপার। উনি কেন করেছেন সেটা উনি জানেন, ইন হার ওন উইজডম তিনি জানেন, কিন্তু কনস্টিটিউশনেতে বলে দেওয়া আছে যে পার্লামেন্ট যদি ডিসলভ হয়ে যায় তবে তার পদ থাকবে না। সুতরাং যেটা করেছেন, তিনি পদত্যাগ করেছেন, এটা অপ্রয়োজনীয়, অকারণে করেছেন, বা যার কোনো কার্যকারিতাই নেই, তার কার্যকারিতা আগেই শেষ হয়ে গেছে।